আজ আমরা শুরু করতে চলেছি থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন। তো তাপ রসায়ন শুরু করার পূর্বেই আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কন্টেন্টটা কি, এখানে আমাদের পড়তে হবে কি না। তাপ রসায়নের বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পর্যন্ত। এই চ্যাপ্টারে আমরা থার্মোডাইনামিক্সের যে বেসিক প্রিন্সিপালটা পড়েছি সেটাকে আমরা অ্যাপ্লাই করব আমাদের কেমিস্ট্রিতে যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে তার উপর। কেমিস্ট্রিতে কোন সিস্টেম রয়েছে আমাদের কাছে, আমরা আগেই এই সিস্টেমগুলো নিয়ে আলোচনা করেছি। বেসিক্যালি বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস, এই প্রসেসগুলোর ক্ষেত্রে আমরা ওই থার্মোডাইনামিক্সের বেসিক প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করব। কেন করব? তার কারণ হচ্ছে যে সমস্ত ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসে এনার্জির এক্সচেঞ্জের ঘটনা ঘটে কেবলমাত্র সেই সমস্ত ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রেই আমরা এদেরকে অ্যাপ্লাই করতে পারি। কারণ থার্মোডাইনামিক্সের বেসিক প্রিন্সিপালই হচ্ছে যে কোনো সিস্টেম বা যে কোনো প্রসেস সংগঠিত হওয়ার সাথে সাথে সেখানেকার এনার্জি যে পরিবর্তন বা এক্সচেঞ্জ সেটাকে মেজার করা। তো আমাদের এই কেমিস্ট্রিতে যে সমস্ত প্রসেস এরকম রয়ে গেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি। এবার বেসিক্যালি ফিজিক্যাল এবং কেমিক্যাল দু ধরনের প্রসেসের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করে তার যে এনার্জি যে পরিমাণ সেটাকে যদি আমরা মেজার করতে চাই, গোটা থার্মোকেমিস্ট্রি বিষয়বস্তুই হচ্ছে সেটা। এবার ফিজিক্যাল প্রসেস বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল প্রসেস হচ্ছে যে সমস্ত প্রসেসে পার্টিকুলার কোনো একটা সাবস্ট্রেটের ভৌত অবস্থাটার বা ফিজিক্যাল স্টেটের একটা পরিবর্তন ঘটে যায়, সেই সমস্ত প্রসেসগুলোকে আমরা ফিজিক্যাল প্রসেস বলি। যেমন জলের জলীয় বাষ্পে রূপান্তর, এখানে জল ছিল লিকুইড স্টেটে, সেটা ভেপার স্টেটে বাষ্পে রূপান্তরিত হয়েছে। বরফের জলে রূপান্তরিত হওয়া, যেখানে বরফ সলিড অবস্থায় ছিল সেটা লিকুইড ওয়াটারে পরিণত হয়েছে। বা বরফের জলের বরফে রূপান্তরিত হওয়া, যেখানে লিকুইড ওয়াটার সলিড বরফে রূপান্তরিত হয়েছে। এই ধরনের যে কোনো ফেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক্স ওই সিস্টেমগুলোকে একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি এবং এই প্রসেসগুলোকে আমরা একটা থার্মোডাইনামিক প্রসেস হিসেবে ভাবতে পারি। কেন? কারণ এই সমস্ত ফিজিক্যাল প্রসেসগুলোতে প্রত্যেকের ক্ষেত্রেই একটা এনার্জির এক্সচেঞ্জ আমরা লক্ষ্য করি। কিভাবে না, যে কোনো পদার্থের এই অবস্থা পরিবর্তনের জন্য ওই পদার্থের একটা লীন তাপের প্রয়োজন, যেটা ওই লীন তাপটা না পেলে ওই পদার্থের ওই ফিজিক্যাল স্টেটের কোনো পরিবর্তন সম্ভব নয়। সেই কারণে যেহেতু এই সমস্ত ভৌত প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে এনার্জির একটা এক্সচেঞ্জ ঘটে যাচ্ছে, সেই কারণে আমরা এই ভৌত প্রসেসের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাট দ্য সেম টাইম যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি। কেন? কারণ যে কোনো রাসায়নিক বিক্রিয়া বেসিক্যালি দু প্রকার, অর্থাৎ বিক্রিয়া সংগঠিত হওয়ার সাথে সাথে আইদার সেখানে হিট তৈরি হয় অর্থাৎ তাপ উৎপন্ন হয়, অথবা সেখানে তাপের শোষণ ঘটে। অর্থাৎ সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় আইদার তাপগ্রাহী অর তাপদায়ী প্রকৃতি। অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটা সংগঠিত হওয়ার সাথে সাথে সেখানে তাপের একটা এক্সচেঞ্জ ঘটছে, সেই কারণে আমি এই সমস্ত প্রসেসের ক্ষেত্রেও থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি। এবং আমাদের এই থার্মোকেমিস্ট্রি জুড়ে এই সমস্ত ফিজিক্যাল এবং কেমিক্যাল ভেরিয়াস টাইপস অফ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসের ওপর আমরা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে তাদের হিট পরিমাণটাকে আমরা দেখব এবং সেটাকে গণনা করব। তো চলো শুরুতেই দেখে নেওয়া যাক, আমরা আমাদের এই ফিজিক্যাল প্রসেসগুলো তো লিমিটেড। আমরা এখানে বেসিক্যালি আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারের ভিতরে সমস্ত কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জটাই আমার কাছে মেন। তাহলে কেমিক্যাল প্রসেস বলতে যে কোনো কেমিক্যাল রিয়াকশনকে বোঝানো হয়। কেমিক্যাল রিয়াকশন আমরা ল্যাবরেটরিতে ঘটাতে পারি দুটো কন্ডিশনে, সেটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। দেখো, আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশন ল্যাবরেটরিতে ঘটাতে পারি দুটো কন্ডিশনে। এই রকম খোলা টেস্ট টিউবের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট গুলোকে নিয়ে বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করতে পারি। আর একবার কি, একটা টেস্ট টিউবের মধ্যে ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ ভলিউমের পরিবর্তন হতে না দিয়ে রিঅ্যাকশন ঘটিয়ে সেখান থেকে আমরা প্রোডাক্টকে তৈরি হতে দেখি। অর্থাৎ বেসিক্যালি আমরা আলোচনা করেছি যখন আমরা খোলা পাত্রে কোনো রিঅ্যাকশনকে ঘটাবো, খোলা টেস্ট টিউবের মধ্যে, খোলা বিকারের মধ্যে, তখন এই যেহেতু পাত্রটা খোলা, তাহলে এর ওপরে একটা এক্সটার্নাল প্রেসার হিসাবে একটা বায়ুমণ্ডলীয় চাপটা আমার একটা এক্সটার্নাল প্রেসারের মতো কাজ করে। অর্থাৎ
পি এক্সটার্নালের কাজ করে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। তার ফলে যেহেতু রিয়াকশনটা যেদিন আমরা সংগঠিত করছি সেদিন ওই স্পেসিফিক অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সেই কারণে আমরা বলতে পারি যে যখন আমরা খোলা পাত্রে কোনো রিয়াকশনকে নিয়ে ঘটাতে পারি, দিস রিয়াকশন ইজ কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটানো একটা থার্মোডাইনামিক প্রক্রিয়ার মতো। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, দ্যাট মিনস এক্সটার্নাল প্রেসার হিসাবে যে বায়ুমণ্ডলীয় প্রেসারটা আমার রয়েছে সেটা কনস্ট্যান্ট। দিস রিয়াকশন বা দিস থার্মোডাইনামিক প্রসেস ইজ কল্ড কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনকে আমি কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে আমরা ল্যাবরেটরিতে যেভাবে রিয়াকশনগুলো ঘটাই সেটা হচ্ছে সম্পূর্ণ এরকম, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটানো। এছাড়া আমরা করতে পারি কি, যে কোনো রিয়াকশনকে এরকম ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে আমরা রিয়াকশনটাকে ঘটাতে পারি। দিস ইজ কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ ভি কনস্ট্যান্ট, এখানে পি কনস্ট্যান্ট। এই দুটো উপায়ে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে ঘটাতে পারি। ক্লিয়ার? তো বিক্রিয়া প্রকৃতি কি বলছে, বিক্রিয়া ঘটা মাত্র আইদার সেখানে হিট তৈরি হবে অথবা হিটের একটা শোষণ ঘটবে, হিট সেখান থেকে অ্যাবজর্ব হবে। তো যদি এটা হয় তাহলে একই রিয়াকশন ধরো যদি আমি দুটো কন্ডিশনে ঘটাই তাহলে নিশ্চয়ই এইখান থেকে যে পরিমাণ হিট বেরিয়ে আসবে এইখান থেকে সেই পরিমাণ হিট নিশ্চয়ই বেরোবে না। কেন বেরোবে না? তার কারণ আমরা বলেছিলাম কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে যখন কোনো একটা সিস্টেমকে রাখছি, সেই সিস্টেম যখন রিয়াকশন করে প্রোডাক্ট ফর্ম করছে, এই যে হিটটা সে রিলিজ করছে সেই হিটের পিছনে সোর্সটা কি, বা এই সেই হিটের সোর্সটা এক্স্যাক্টলি কি? এক্স্যাক্টলি হচ্ছে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তনের কারণে, প্লাস যেহেতু প্রেসার কনস্ট্যান্ট তার ভলিউমটা বাড়া কমা করতে পারে, সেই কারণে ভলিউম হ্রাস বৃদ্ধিজনিত কারণে সে একটা পিভি ওয়ার্ক ডান সংগঠিত করতে পারে। সেই ওয়ার্ক ডানটা সিস্টেমের ভিতরে একটা এনার্জিকে অ্যাকুমুলেট করতে পারে, সেই এনার্জির বিনিময়ে সে হিটটাকে ছাড়তে পারে। অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে ঘটানো কোনো থার্মোডাইনামিক্স প্রসেস সে এই কিউ এর আকারে যে হিটটা রিলিজ করছে, এই কিউ এর মধ্যে কন্ট্রিবিউশন থাকে ইন্টারনাল এনার্জি, অর্থাৎ ইন্টারনাল এনার্জি হ্রাস বৃদ্ধির কারণে কিছুটা কিউ বেরিয়ে আসবে, আর পিভি টাইপের, দ্যাট ইজ পি ডেল ভি টাইপের ওয়ার্ক ডানের ফলে, অর্থাৎ প্রেসার ভলিউম ওয়ার্ক ডানের ফলে এইখান থেকে এই কিউটা বেরিয়ে আসে। সেই জন্য দিস টাইপস অফ কিউকে আমরা বলি কিউপি অ্যান্ড দিস টাইপস অফ কিউপি ইজ কল্ড কিউভি। এই পার্টিকুলার সিস্টেমে কিউ এর সোর্সটা কোথায়? শুধুমাত্র যেহেতু এখানে প্রেসার ভলিউমকে কনস্ট্যান্ট রেখেছি, প্রেসার ভলিউম ওয়ার্ক ডান সম্ভব নয়, তাহলে অনলি ফর ইন্টারনাল এনার্জির হ্রাস বৃদ্ধির বিনিময়ে এই কিউটা এখান থেকে বেরিয়ে আসতে পারে। তো যদি বেরিয়ে আসে দেখো এক্ষেত্রে, তাহলে এই কিউভিটাকে আমি কি লিখতে পারি? দ্যাট ইজ ডেল ইউ। এই কিউভি সমানই ডেল ইউ, কিন্তু এখানে কিউপি সমান আমি কি লিখতে পারি? কিউপি সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি, দ্যাট ইজ নতুন থার্মোডাইনামিক ফাংশন ডেল এইচ। তো আমরা এক্ষেত্রে কিউপিটাকে রিপ্লেস করতে পারি ডেল এইচ দিয়ে। অর্থাৎ আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে যে হিটের এক্সচেঞ্জ আমরা ঘটতে দেখি, যদি সেটা কনস্ট্যান্ট প্রসেসে ঘটে, সেই হিটটাকে আমরা কি করব? রিপ্রেজেন্ট করব ডেল এইচ এর টার্মে। যদি সেটা কনস্ট্যান্ট ভলিউমে ঘটে থাকে তাহলে সেই হিটটাকে আমরা রিপ্রেজেন্ট করব ডেল ইউ এর টার্মে। তো ক্লিয়ার? তো ডেল কিউপি অ্যান্ড কিউভি, দ্যাট ইজ কিউপি ইজ ইকুয়াল টু ডেল এইচ, কিউভি ইকুয়াল টু ডেল ইউ। তার মানে আমরা থার্মোকেমিস্ট্রিতে যখনই ঢুকতে চলেছি, রিয়াকশনগুলোকে থার্মোডাইনামিক এই ভেরিয়েবলের টার্মে সঠিকভাবে রিপ্রেজেন্ট করাটা আমার কাছে একটা বড় ব্যাপার। এবার দেখো আমরা এতদিন পর্যন্ত যে রিয়াকশনগুলো পড়েছি তার বেসিক্যালি দু প্রকার, একটা জেনেছি, একটা এক্সোথার্মিক, একটা এন্ডোথার্মিক। দ্যাট ইজ রিয়াকশন ইজ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক, এই দুই প্রকার। অর্থাৎ তাপদায়ী অ্যান্ড তাপগ্রাহী। তাপদায়ী বিক্রিয়া, দ্যাট ইজ এ প্লাস বি, এ বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি হলো। যেহেতু সে এক্সোথার্মিক, দ্যাট ইজ আমি এখানে রিপ্রেজেন্ট করতাম প্লাস কিউ দিয়ে। যদি রিয়াকশনটা এন্ডোথার্মিক হয় আমি তাকে লিখেছিলাম কি এ প্লাস বি সি প্লাস ডি মাইনাস কিউ দিয়ে। দ্যাট ইজ এখানে হিটের শোষণ ঘটছে, এখানে হিট তৈরি হচ্ছে, সেজন্য প্লাস কিউ,
এখানে মাইনাস কিউ। কিন্তু আমরা যখন এখানে থার্মোকেমিস্ট্রিতে এসে আমরা যখন জানতে পারছি যে রিয়াকশন মানে সেই রিয়াকশনগুলো কে ঘটানোর ক্ষেত্রে দু ধরনের ওয়েতে আমরা রিয়াকশনকে ঘটাতে পারি, দ্যাট ইজ কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম। তার মানে আমি কোনো একটা রিয়াকশনকে যখন শুধু কিউ লিখলাম, দিস ইজ কি, এটার মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন রয়ে গেল। রিয়াকশনটা আমরা কিভাবে ঘটিয়েছি? আমরা দেখলাম এখানে দুটো আলাদা আলাদা প্রসেসে ঘটালে কিউ এর মানটা সেম নয়। তাহলে এই ক্ষেত্রে এই কিউ হিসাবে যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি এটা কোন কিউ? দ্যাট ইজ কিউভি অর কিউপি? এগুলো আমার কাছে পরিষ্কার নয়। আমরা আপাতত ক্লাস 9-10 অব্দি যেগুলো পড়েছিলাম তাটা এভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। কিন্তু থার্মোকেমিস্ট্রিতে যে কোনো কেমিক্যাল রিয়াকশনকে আমাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে উইথ থার্মোডাইনামিক ভেরিয়েবলের টার্মে প্রপারলি। তো এক্ষেত্রে আমাদের এই কিউটাকে আইদার কিউপি অর কিউভি দিয়ে যদি আমি বলে দিই, তাহলে যদি আমি বলি এটা কিউপি, তাহলে বোঝাবে এই রিয়াকশনটা কনস্ট্যান্ট প্রেসারে ঘটানো হয়েছে, তার ফলে এই পরিমাণ হিট তৈরি হয়েছে। যদি লিখতাম কিউভি, তাহলে জানতে হবে এই রিয়াকশনটাকে ঘটানো হয়েছে কনস্ট্যান্ট ভলিউমে, তার ফলে এই পরিমাণ হিট সেখান থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে দেখো এই কিউপি অ্যান্ড কিউভি কে আমরা প্রকাশ করতে পারবো এই থার্মোকেমিস্ট্রিতে এসে আমরা এ প্লাস বি সি প্লাস ডি, এখানে আইদার লিখতে পারি কি কিউপি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এইচ, আইদার কিউভি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ইউ। আমাদের রিপ্রেজেন্টেশনটা হবে আইদার ডেল এইচ এর টার্মে অথবা ডেল ইউ এর টার্মে। ক্লিয়ার? তো ডেল এইচ এবং ডেল ইউ দিয়ে আমরা এখানে এই বিক্রিয়ার হিটকে রিপ্রেজেন্ট করব। এবার প্রশ্ন হচ্ছে রিয়াকশন যদি দু প্রকারের হয়, এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক, তাহলে ওই স্পেসিফিক বিক্রিয়ার ক্ষেত্রে হিটের পরিমাণটাকে আমি ডেল এইচ দিয়ে প্রকাশ করলাম, কিন্তু রিয়াকশনের নেচারকে প্রকাশ আমি কিভাবে করব? রিয়াকশনটাকে প্রকৃতিটাকে, সেটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, এটাকে বোঝানোর জন্য ডেল এইচ এর আগে আমরা সাইন ইউজ করব, আইদার প্লাস অর মাইনাস, পজিটিভ অথবা নেগেটিভ। এবার কার ক্ষেত্রে কি সাইনকে আমরা এখানে ইউজ করব সেটা জানতে গেলে আমাকে একটু এই বিস্তারিতের মধ্যে জানতে হবে এই দু ধরনের রিয়াকশনের ক্ষেত্রে। কি জানতে হবে না, একটা রিয়াক্টেন্ট কখন প্রোডাক্টে শিফট করছে এবং এই প্রোডাক্ট শিফট হওয়ার সাথে সাথে তাদের এনার্জির পরিবর্তন কিভাবে ঘটে। তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে দেখো এই রকম ভাবে আমরা যদি একটা অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস বরাবর, এটা আমরা এনার্জি আর এটা রিয়াকশন কোঅর্ডিনেটকে প্লট করি, দ্যাট মিন্স এই অ্যাক্সিস বরাবর রিয়াকশনটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে প্রোডাক্ট দিচ্ছে, এই অ্যাক্সিস বরাবর ওই রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট পর্যন্ত তার এনার্জি পরিবর্তনটা কিভাবে ঘটছে সেটা এই অ্যাক্সিস বরাবর আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি যদি বলি যে এই রিয়াকশনটা ইনিশিয়ালি রিয়াক্ট্যান্টের এনার্জি ছিল এই জায়গায়, এ যখন প্রোডাক্ট হিসাবে সিডি তৈরি করলো, তাই প্রোডাক্টের এনার্জিটা চলে এলো এই জায়গায়। তো এই জায়গায় এসে সে প্রোডাক্ট ফর্ম করলো এবং প্রোডাক্টের এনার্জি অরিজিনালি রিয়াক্ট্যান্টের এনার্জির থেকে কি হলো, বেড়ে গেল। যদি বেড়ে যায় তাহলে কি, রিয়াক্ট্যান্ট অরিজিনালি যে পরিমাণ এনার্জিকে ক্যারি করছিল, প্রোডাক্ট সে যখন রূপান্তরিত হলো তার বিরুদ্ধে এনার্জি বেড়ে গেল। তাহলে এই কতটা বাড়লো, এইটুকু বাড়লো। এই বাড়তি এনার্জিটা সে পাবে কোথা থেকে? এই বাড়তি এনার্জিটা সে পরিবেশ থেকে তাপের আকারে অ্যাবজর্ব করবে, শোষণ করবে। তার ফলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। অর্থাৎ এনি এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের এনার্জি ডিফারেন্স যদি এটা হয়, তাহলে এদের ক্ষেত্রে ডেল এইচটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, এটাকে যদি আমি H1 বলি বা এটাকে যদি H2 বলি, তাহলে ডেল এইচ সমান আমি কি লিখতে পারি, H2 minus H1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অ্যাজ H2 গ্রেটার দ্যান H1, তাহলে ডেল এইচ ইজ পজিটিভ। তাহলে ডেল এইচটা হচ্ছে ক্ষেত্রে পজিটিভ। তাহলে এই স্পেসিফিক বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর সাইনটা কি হলো, পজিটিভ। কোন ধরনের বিক্রিয়া? দ্যাট ইজ এন্ডোথার্মিক রিয়াকশন। অর্থাৎ রিয়াকশন যদি এন্ডোথার্মিক হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এইচ তার আগে আমাকে পজিটিভ সাইনটাকে ইন্ডিকেট করবে দিস রিয়াকশন ইজ এন্ডোথার্মিক ইন নেচার। অ্যাট দ্য সেম টাইম যদি রিয়াকশনটা এন্ডোথার্মিক না হয়ে এক্সোথার্মিক হয়,
অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যেটা ছিল সে যখন প্রোডাক্টে শিফট হলো, প্রোডাক্টের এনার্জিটা রিঅ্যাক্ট্যান্টের থেকে কমে গেল। কতটা কমলো? এইটুকু কমলো। এই যেটুকু কমলো সেই এনার্জিটা সে কি করবে? সেই উদ্বৃত্ত এনার্জিটাকে সে হিটের আকারে ছেড়ে দেবে। যদি হিটের আকারে ছেড়ে দেয় তাহলে এই পরিমাণ এনার্জিটাকে আমরা কি পাবো? এই পরিমাণ এনার্জিটাকে আমরা তাপ শক্তির আকারে সিস্টেম থেকে বেরিয়ে আসতে দেখব। তখন আমরা এই বিক্রিয়াটাকে কি বলবো? এই বিক্রিয়াটাকে বলবো দিস ইজ দ্য এক্সোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপদায়ী টাইপের বিক্রিয়া। অর্থাৎ আমরা এই ধরনের রিয়াকশনগুলোকে তাপদায়ী বলবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, ডেল এইচ এর ব্যাপারটা কি করে বার করবো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে? দেখো এটা H1, এটা যদি H2 হয় তাহলে এক্ষেত্রে H2 টা লেস দ্যান H1, H2 লেস দ্যান H1, that is del H, H2 minus H1, that is negative. del H এর ভ্যালুটাকে আমরা নেগেটিভ দেখবো। অর্থাৎ এনি এক্সোথার্মিক রিয়াকশন তার H এর সাইনটা নেগেটিভ ইন্ডিকেট করবে দিস রিয়াকশন ইজ এক্সোথার্মিক, এবং del H এর ভ্যালুটা ইন্ডিকেট করবে কতটা পরিমাণ তাপ সে বাইরে বার করে দিচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়ার দ্বারা আমরা যে কোনো এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি করতে পারি না, তার তাপের পরিমাণটাকে আমরা এবং ওই সাইনে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমি যদি দুটো সেপারেট গ্রাফে এটাকে দেখাই তাহলে আমি দেখাতে পারি ফর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এটা, ফর এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এটা। এটা কেন দিলাম? কারণ যে কোনো রিয়াকশন সংগঠিত হতে হলে তাকে একটা মিনিমাম এনার্জি থ্রু দিয়ে গিয়ে প্রোডাক্টে শিফট করতে হয়, সেটা আমরা পরে জানবো। যাই হোক, এটা ফর এনার্জি, এটা রিয়াকশন কোঅর্ডিনেট ফর এন্ডোথার্মিক রিয়াকশন, এনার্জি এটা রিয়াকশন কোঅর্ডিনেট ফর এক্সোথার্মিক রিয়াকশন। ক্লিয়ার? তো এটা আমরা যেরকম পড়লাম সেখান থেকে যে কোনো কেমিক্যাল রিয়াকশনকে আমরা সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি থার্মোডাইনামিক টার্মে। কিভাবে না, দেখো এ প্লাস বি যদি আমি বলে দিই এবার যে এ প্লাস বি, এ প্লাস বি সি প্লাস ডি প্লাস 513 জুল, দ্যাট ইজ ইন্ডিকেট করবে এই রিয়াকশনটা ঘটেছে ডেল এইচ। দ্যাট মিনস রিয়াকশনটা ঘটানো হয়েছে কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে, এবং পজিটিভ সাইনটা ইন্ডিকেট করছে কি এই রিয়াকশনটা ঘটার ফলে সেখান থেকে তাপের শোষণ ঘটেছে। কতটা তাপের শোষণ ঘটেছে? 513 জুল তাপের শোষণ ঘটেছে। ক্লিয়ার? তো দিস ইজ দ্য কমপ্লিট রিপ্রেজেন্টেশন, এবং এই রিপ্রেজেন্টেশনটাকে আরো স্পেসিফাই করার জন্য আমরা প্রত্যেক রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের পাশে তার ফিজিক্যাল স্টেটগুলোকে ছোট করে লিখে দেব। যদি সেটা গ্যাস হয় তাহলে জি, যদি সেটা লিকুইড হয় তাহলে এল। এইভাবে সংক্ষেপে আমরা তাদেরকে লিখে দেব। তো দেখো, দিস ইজ দ্য কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ এনি কেমিক্যাল রিয়াকশন। আমরা থার্মোকেমিস্ট্রিতে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনকে পড়ার আগে তার টোটাল রিপ্রেজেন্টেশনটা জানাটা ভীষণই জরুরি। ক্লিয়ার? তো এইবার আমরা যেটাতে যেতে চাইছি, দেখো আমরা দেখলাম কিভাবে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এবার ধরো এই কোনো একটা স্পেসিফিক রিয়াকশন, দ্যাট ইজ এটাই যদি হয় এ গ্যাস প্লাস এবি গ্যাস, এই স্পেসিফিক একটা স্পেসিফিক রিয়াকশনকে আমরা দুটো আলাদা আলাদা কন্ডিশনে ঘটাচ্ছি, একবার কনস্ট্যান্ট প্রেসারে, একবার কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে সেম রিয়াকশন দুটো আলাদা কন্ডিশনে ঘটানোর জন্য কি তৈরি হবে? এখানে আলাদা কন্ডিশনে ঘটানোর জন্য হিট যে পরিমাণ এক্সচেঞ্জ ঘটবে সেটা সেম হবে না। যদি না হয় তাহলে কি হবে? যদি হিটের পরিমাণ একই রকম না হয় তাহলে ভিন্ন ভিন্ন হিট এখান থেকে তৈরি হবে। যদি কনস্ট্যান্ট প্রেসারে ঘটায় তাহলে কি হবে না, যে যত পরিমাণ হিট তৈরি হবে দিস ইজ কল্ড ডেল এইচ। কনস্ট্যান্ট ভলিউমে ঘটালে যে পরিমাণ হিট তৈরি হবে দিস ইজ কল্ড ডেল ইউ। তাহলে এদের ডিফারেন্সটা এক্সাক্ট কত হবে? একই বিক্রিয়া দুটো ভিন্ন ভিন্ন প্রসেসে, একবার কনস্ট্যান্ট প্রেসার একবার কনস্ট্যান্ট ভলিউমে ঘটাচ্ছি, তাদের ভিতরে তৈরি হওয়া হিটের ডিফারেন্সটা এক্স্যাক্টলি কি?
সেটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো আমরা যদি কনসেন্ট্রেট করি এই কনস্ট্যান্ট প্রেসারে ঘটানো এই প্রসেসের উপর, তাহলে দেখো আমি রিঅ্যাকশনটাকে যখন কনস্ট্যান্ট প্রেসারে ঘটাচ্ছি সেই কনস্ট্যান্ট প্রেসার সিস্টেমে টোটাল হিট যে পরিমাণ বেরিয়ে আসছে কিউপি, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এইচ। এই ডেল এইচটা বেরোচ্ছে কিভাবে না, এই রিঅ্যাকশনটা যখন সংগঠিত হয়ে প্রোডাক্ট তৈরি করছে, এই প্রোডাক্টের ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটেছে ডেল ইউপি পরিমাণ। কারণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ এখানে হিট বেরিয়ে আসতে গেলে আমাকে ইন্টারনাল এনার্জির আইদার হ্রাস হতে হবে অথবা বৃদ্ধি হতে হবে। তাহলে এই হ্রাস বৃদ্ধিটাকে আমি যদি এক্ষেত্রে ডেল ইউপি বলি, এবং এই সিস্টেমটা এই কনস্ট্যান্ট প্রেসারের এগেনস্টে ভলিউমকে চেঞ্জ করার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করলো, সেই প্রেসার ভলিউম ওয়ার্ক দ্যাট ইজ কল্ড পি ডেল ভি। এই চেঞ্জটাকে প্রেসার ভলিউম ওয়ার্কের জন্য, তার মানে ভলিউমের পরিবর্তনটা যদি সে ডেল ভি পরিমাণ ঘটায়, তাহলে ভলিউমের পরিবর্তনের কারণে প্রেসার ভলিউম যে ওয়ার্ক, সেই ওয়ার্কটাকে যদি আমি পি ডেল ভি বলি, তাহলে দেখো এই রিঅ্যাকশনটা সংগঠিত হওয়ার সাথে সাথে যে হিট ডেল এইচ এর আকারে বেরিয়ে এলো, এই হিটটা এক্স্যাক্টলি কার সাথে সমান, ডেল এইচ ইজ এক্স্যাক্টলি ডেল ইউপি প্লাস পি ডেল ভি এর সাথে সমান। ক্লিয়ার? এইবার আমরা আসবো এই প্রসেসে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে, যেখানে রিঅ্যাকশনটা সংগঠিত হওয়ার সাথে সাথে কি ঘটেছে দেখো, রিঅ্যাকশনটা যখন সংগঠিত হচ্ছে তখন যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ডেল ভির মানটা এক্ষেত্রে কত, জিরো। ডেল ভির মান যদি জিরো হয় তাহলে মানে আয়তনের পরিবর্তন যেহেতু ঘটছে না, সেহেতু আমরা এখানে কি দেখব, সেহেতু আমরা এখানে পি ডেল ভি ওয়ার্কটাকে আমরা এখানে অ্যাবসেন্ট দেখবো, দ্যাট ইজ পি ডেল ভি ইজ ইকুয়াল টু জিরো। যদি আমি ধরে নিই প্রসেসে এনথালপির পরিবর্তন, ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটছে ডেল ইউ, তাহলে এই ডেল ইউ এর কারণেই এখান থেকে যে কিউভি হিট সেটা বেরিয়ে আসছে। তাহলে আমি যদি এই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে দেখি যে এই কিউভিটা কি, কিউভিটা ডেল ইউ, এখানে কি পেয়েছিলাম, কিউপিটা ডেল এইচ। তাহলে যদি আমি কিউপি মাইনাস কিউভি এই দুটো ডিফারেন্স দেখতে চাই, কিউপি মাইনাস কিউভি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ডেল ইউ, that is del u v, this del u is যখন রিঅ্যাকশনটাকে আমি কনস্ট্যান্ট ভলিউমে ঘটাচ্ছি তখন তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন। আর এখানে আলাদা করে পিটা আমরা দিয়েছি এই কারণেই, কারণ কনস্ট্যান্ট প্রেসারে ঘটানোর সময় তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন আমি আলাদা করে বোঝাতে চেয়েছি বলে এখানে ডেল ইউপি ইন্ডিকেট করেছি, এখানে শুধু ডেল ইউ বলছি, কারণ দুটো ইউ আলাদা আলাদা। এবার দেখো কিউপি মাইনাস কিউপি সমান ডেল এইচ মাইনাস ডেল ইউ যখন করছি, এখানে ডেল এইচ এর জায়গায় আমি যদি মানটা বসিয়ে দিই, তাহলে কি ডেল ইউপি প্লাস পি ডেল ভি মাইনাস ডেল ইউ, কিউপি মাইনাস কিউভি সমান হচ্ছে এটা। এবার দেখো ডেল ইউপি, এখানে যেটা পাচ্ছি দেখো ডেল ইউপি আর ডেল ইউ, এটা কি, ডেল ইউপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটানো বিক্রিয়াতে তার ইন্টারনাল এনার্জি পরিবর্তন, আর শুধু ডেল ইউ হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে ঘটানোর ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জির পরিবর্তন। এইবার দেখো যদি যে কোনো রিঅ্যাকশনকে যখন আমরা ঘটাই তখন যেহেতু টেম্পারেচারটা রিমেন্স কনস্ট্যান্ট, টেম্পারেচারটা যেহেতু প্রায় সেম থাকে, তাহলে আমি ওই অবস্থায় বলতে পারি কি না, টেম্পারেচারটা ইজ এ ফাংশন অফ ইন্টারনাল এনার্জি, অর্থাৎ ইন্টারনাল এনার্জির টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। টেম্পারেচার বাড়ালে ইন্টারনাল এনার্জির মানটা বৃদ্ধি পায়, টেম্পারেচার কমালে ইন্টারনাল এনার্জির মানটা হ্রাস পায়। যেহেতু দুটো রিঅ্যাকশনকে দুটো আলাদা কন্ডিশনে ঘটাচ্ছি কিন্তু এট দ্য সেম টেম্পারেচার, টেম্পারেচারটা রিমেন্স কনস্ট্যান্ট, এদের দুজনের ভিতর সামান্য তফাৎ থাকবে ঠিকই, কিন্তু এই তফাৎটা খুবই সামান্য, এটা নেগলেক্ট করা যেতে পারে। অর্থাৎ এই অবস্থায় আমি লিখতে পারি
ডেল ইউপি ইজ অ্যাপ্রক্সিমেটলি ডেল ইউ, মানে ডেল ইউপিটা ডেল ইউ এর সাথে সমান নয় ঠিকই, কিন্তু তাদের ভিতরে ডিফারেন্সটা নেগলিজেবল। যদি আমি এটা লিখতে পারি তাহলে ডেল ইউপি এখান থেকে ক্যান্সেল হয়ে আলটিমেটলি বেরিয়ে দাঁড়ালো কি পি ইন্টু ডেল ভি। দ্যাট মিনস কিউপি মাইনাস কিউভি অর্থাৎ ডেল এইচ মাইনাস ডেল ইউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। এখান থেকে আমরা নতুন একটা ইকুয়েশন পেলাম, দ্যাট ইজ পি ডেল ভি। নতুন কিছু নয়, ইকুয়েশনটা আমরা আগেই দেখেছিলাম। এখানে এই ডিফারেন্সটা তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারলাম, অর্থাৎ একই রিয়াকশনকে দুটো ভিন্ন ভিন্ন কন্ডিশনে ঘটালে কি পরিমাণ হিটের মানে ডিফারেন্স ঘটবে সেটা পি ডেল ভির সাথে সমান। এবার দেখো এখানে পি ডেল ভিটা এক্স্যাক্টলি কি, পি ডেল ভি মিনস ভলিউমের পরিবর্তন। এইবার দেখো যে কোনো রিয়াকশন সংগঠিত হওয়ার সাথে সাথে রিয়াক্ট্যান্ট হিসাবে কারা রয়েছে তার উপর নির্ভর করবে তার ভলিউমের পরিবর্তন হবে কি হবে না। যদি রিয়াক্ট্যান্ট হিসাবে এনি সলিড এবং লিকুইড কম্পাউন্ড থাকে তাহলে তার মোল সংখ্যার হ্রাস বৃদ্ধি তার ভলিউমকে গ্রসলি এফেক্ট করে না। অর্থাৎ 5 মোল লিকুইড কম্পাউন্ড থেকে প্রোডাক্ট হিসেবে যখন 7 মোল লিকুইড তৈরি হলো, এই 7 মোল লিকুইড আর 5 মোল লিকুইডের ভলিউমে আহামরি কোনো তফাৎ না থাকার কারণে এই ডেল ভিটাকে আমরা শূন্য ধরতে পারি। কার ক্ষেত্রে না, যে কোনো সলিড কম্পাউন্ড এবং লিকুইড কম্পাউন্ড তারা যখন রিয়াকশনের ফলে প্রোডাক্টে শিফট করে তাদের মোল সংখ্যার হ্রাস বৃদ্ধির কারণে কোনো ডেল ভির পরিবর্তন আমরা দেখতে পাই না। তাহলে ডেল ভিটা কখন আমার কাছে সিগনিফিকেন্ট না, ডেল ভিটা সিগনিফিকেন্ট আমার কাছে গ্যাসিয়াস কম্পাউন্ডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে। রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট হিসেবে যারা গ্যাস রয়েছে তারা যখন তার মোল সংখ্যাটাকে হ্রাস বৃদ্ধি ঘটাবে তখন সেটা গ্রসলি এফেক্ট করবে ভলিউমকে। তাহলে পি ডেল ভি টার্মটা আমরা আমাদের একমাত্র গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে এর সিগনিফিকেন্স রয়েছে। কোনো সলিড লিকুইডের ক্ষেত্রে পি ডেল ভি কোনো সিগনিফিকেন্স নেই। এবার দেখো তাহলে আমরা যদি কোনো একটা গ্যাসিয়াস রিয়াকশনকে ধরি দিয়ে এই পি ডেল ভিটাকে বার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বার করতে পারবো। ধরো এইরকম একটা গ্যাস বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, দ্যাট ইজ এটা গ্যাসিয়াস বিক্রিয়া। কনস্ট্যান্ট প্রেসার এবং টেম্পারেচার একটা গ্যাসিয়াস বিক্রিয়া আমরা সম্পন্ন করছি, যেখানে N1 মোল অফ রিয়াক্ট্যান্ট যার ভলিউম V1 সে আলটিমেটলি যখন প্রোডাক্টে শিফট করছে তখন দেখো তার ভলিউমটা আমি ধরে নিচ্ছি যে ইনক্রিজ করে গেল দিয়ে V2 হয়ে গেল। V2 তার নাম্বার অফ মোলসটা টোটাল ইনক্রিজ করে গেল N2 তে। টেম্পারেচার প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট। যদি থাকে ধরো এই ধরনের একটা বিক্রিয়া N2 প্লাস 3H2 দ্যাট ইজ 2NH3। এখানে টোটাল রিঅ্যাক্ট্যান্টের মোল সংখ্যা ছিল 3 + 1 4। এই যখন প্রোডাক্টে শিফট করলো তখন কি হলো, 2 মোলে পরিণত হলো। এর ফলে তার ভলিউমটা কমে গেল। আমরা এখানে উল্টোটা দেখেছি, ভলিউম বেড়েছে। যেখানে N1 হচ্ছে এখানে টোটাল মোল সংখ্যা, N2 হচ্ছে টোটাল মোল সংখ্যা। এবার দেখো আমরা তাহলে ডিফারেন্সটা যদি দেখি ডেল এইচ মাইনাস ডেল ইউ দ্যাট ইজ পি ইন্টু ডেল ভি। অবশ্যই এখানে যারা আছে প্রত্যেকে গ্যাস, কোনো সলিড এবং লিকুইডের ক্ষেত্রে আমরা এটাকে দেখব না। তো পি ডেল ভি মিন্স কি, ডেল ভি মিন্স হচ্ছে ভলিউমের পরিবর্তন, দ্যাট ইজ পি ইন্টু V2 মাইনাস V1। যদি আমি এটাকে ভেঙে লিখি তাহলে পি ইন্টু V2 মাইনাস পি ইন্টু V1 এভাবে লিখতে পারি। তো দেখো যদি এটা লিখি আমরা তাহলে এখান থেকে কি পাবো না, পি V2 মাইনাস পি V1। এখানে পি V2 কি, যদি আমি ধরে নিই ওই রিঅ্যাকশনে যে গ্যাসগুলো পার্টিসিপেট করছে সেই গ্যাসগুলো বিহেভ অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস, তারা একটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি এই ইনিশিয়ালি কি লিখতে পারি, পি ইন্টু V1 সমান N1RT, অ্যান্ড এই ফাইনালি লিখতে পারি কি পি ইন্টু V2 দ্যাট ইজ N2RT। আমরা এই ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ পি V1 সমান N1RT এবং পি V2 সমান হচ্ছে N2RT। যদি এটা হয় তাহলে পি V2 এবং পি V1 এর জায়গায় যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে N2RT
মাইনাস N1 RT, দ্যাট ইজ RT-টাকে যদি কমন নিয়ে নিই আমি, N2 মাইনাস N1। দেখো যদি N2 মাইনাস N1, দ্যাট মিনস এই যে ইকুয়েশনটাকে আমি এখানে নিয়ে আসতে পারলাম, এখানে কি রেস্ট্রিকশন আমি ধরেছি, অবশ্যই রিঅ্যাকশনে পার্টিসিপেট করা প্রত্যেককে যদি গ্যাসীয় হয় তবেই আমি ডেল ভি পাবো। তার মানে এখানে পি ডেল ভির ক্ষেত্রে যখন আমরা ডেল ভিটাকে লিখছি যখন ভি টু মাইনাস ভি ওয়ান, তখন এখানে অবশ্যই তারা গ্যাসীয় হতে হবে। এবং সেকেন্ড পি ভি টু মাইনাস পি ভি ওয়ান হিসাবে যখন আমি N2 RT এবং N1 RT বসাতে চাইছি, তখন এই গ্যাসটা অ্যাজ এন আইডিয়াল গ্যাস, তার মানে এই ইকুয়েশনটা টোটালি রেস্ট্রিক্টেড হয়ে পড়ছে ফর অ্যান গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের জন্য। কোনো সলিড এবং লিকুইড রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের ভিতরে ইনভলভ হবে না। তো যদি না হয় তাহলে এখানে N2 মাইনাস N1 টা আমি কি লিখতে পারি, যেখানে N2 টা কি, N2 টা হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট, N1 কি, টোটাল নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এদের ডিফারেন্স দ্যাট ইজ কল্ড ডেল এন RT। আর এখানে গ্যাসটাকে মেনশন করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট জি ইউজ করব, দ্যাট ইজ ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়াল টু ডেল এন জি RT ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কি করতে পারি না, কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউমে ঘটিয়ে তাদের এনার্জি ডিফারেন্সটাকে ক্যালকুলেট করতে পারি, বা কনস্ট্যান্ট প্রেসারে ঘটালে ডেল এইচ ভ্যালুটা যদি জানা থাকে সেখান থেকে ডেল এন জি ভ্যালুটাকে বার করে নিয়ে ডেল ইউটাকে ক্যালকুলেট করতে পারি। এবং এখানে আমাদের এটা মনে রাখা প্রয়োজন, রিঅ্যাকশন হিসাবে যাদেরকে আমরা ইউজ করব সেখানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট প্রত্যেকের মধ্যে শুধুমাত্র গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টকে কনসিডার করব। যেমন এক্সাম্পল দেখো, CaCO3 সলিড, CaO সলিড প্লাস CO2 গ্যাস। তাহলে এই ইকুয়েশন অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট। তাহলে সলিড লিকুইড, এই সলিডকে আমি কাউন্ট করবোই না তার মূল সংখ্যাটাকে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি ডেলেনটাকে বার করতে চাই, তাহলে ডেলেন জি, দ্যাট মিনস গ্যাসিয়াস প্রোডাক্টের মোট মোল সংখ্যা। তাহলে এখানে প্রোডাক্ট হিসেবে গ্যাস রয়েছে একমাত্র কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ 1, মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টের টোটাল মোল সংখ্যা, মানে কোনো রিঅ্যাক্ট্যান্ট গ্যাসিয়াস নেই, দ্যাট ইজ 0, দ্যাট ইজ 1। তার ফলে এই ইকুয়েশনের সিগনিফিকেন্স হচ্ছে এটা, এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা যে কোনো গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট এর প্রোডাক্টের আমরা মোল সংখ্যাটাকে ডেলেন দিয়ে ক্যালকুলেট করতে পারবো। ওকে, চলো এই পর্যন্তই।